আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদের বস্তুর উপর তাপের প্রভাব সৃজনশীল অংশের পার্ট 1 নিয়ে হাজির হয়েছি। পার্ট 1-এ থাকবে ময়মনসিংহ বোর্ড 2020 সালে যে প্রশ্নটি এসেছিল এবং চট্টগ্রাম বোর্ড 20-এ যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্ন দুটো নিয়ে আমি আলোচনা করব। সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো প্রথম আমরা চট্টগ্রাম বোর্ড 20-এর অঙ্কটা করব। চট্টগ্রাম বোর্ড 20 এটাতে বলছে এখানে একটা দণ্ড দেওয়া আছে। দণ্ডটির আদি দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার এবং শেষ দৈর্ঘ্য হচ্ছে 25.007 সেন্টিমিটার এবং আদি তাপমাত্রা আছে 20 ডিগ্রি সেলসিয়াস, শেষ তাপমাত্রা আছে 50 ডিগ্রি সেলসিয়াস। তোমরা ক নাম্বার অঙ্কে বলছে, অর্থাৎ ঘ নাম্বার অঙ্কে বলছে দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। তাহলে ঘ নাম্বার অঙ্কটি যদি আমরা করি তাহলে লিখব দেওয়া আছে দণ্ডটির আদি দৈর্ঘ্য L1 = 25 সেন্টিমিটার। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দৈর্ঘ্য যদি তোমার একই এককে দেওয়া থাকে তাহলে এই এককগুলোর চেঞ্জ করার দরকার নেই। যদি একই এককে তাদের দেওয়া থাকে তাহলে এই দৈর্ঘ্যগুলোর সেন্টিমিটারকে মিটার বা মিলিমিটারকে মিটার বানানোর দরকার নেই। দণ্ডটির শেষ দৈর্ঘ্য বা চূড়ান্ত দৈর্ঘ্য L2 = 25.007 সেন্টিমিটার। এটা দেওয়া আছে শেষ দৈর্ঘ্য এবং আদি তাপমাত্রা দেওয়া আছে। আদি তাপমাত্রা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার বস্তুর উপর তাপের প্রভাব চ্যাপ্টারের পার্ট 1-এ সিকিউ অংশে বলেছিলাম যে আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 ইন্টু L1 ইন্টু θ2 মাইনাস θ1। অর্থাৎ আমি তাপমাত্রাকে ধরেছিলাম θ2 θ1, কিন্তু যদি উদ্দীপকে দেওয়া থাকে তাপমাত্রা T1 T2 তাহলে তোমাদেরকে T1 T2 লিখতে হবে। আর যদি তাপমাত্রা দেওয়া থাকে যদি এটা যদি T1 T2 না দেয়, যদি থাকতো 20 ডিগ্রি সেলসিয়াস 50 ডিগ্রি সেলসিয়াস এরকমভাবে দেওয়া থাকতো তাহলে তোমরা θ1 θ2 লিখলেও চলতো, কিন্তু তারা কিন্তু T1 T2 দেওয়া রাখছে, তাই আমাদেরকে T1-ই লিখতে হবে। T1 = 20 ডিগ্রি সেলসিয়াস। এখন শেষ তাপমাত্রা হচ্ছে T2 = 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রার পার্থক্য T2 মাইনাস T1 = 50 মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পার্থক্যকে তোমরা ডাইরেক্টলি 30 কেলভিন লিখতে পারো। তাহলে সেলসিয়াসে যা আসবে কেলভিনে তাই আসবে। এখন আমরা বের করতে বলছে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা = হাট। আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা জানি আলফা L2 মাইনাস L1 ইন্টু θ2 না তো T2 মাইনাস T1। এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ যেহেতু বের করতে বলছে, L2 হচ্ছে 25.007 মাইনাস 25 ইন্টু L1 হচ্ছে 25 বাই T2 মাইনাস T1 এর মান হচ্ছে 30। ডাইরেক্টলি বের করে ফেলবো। এখন আমাদের এটার আনসার হবে 25.007 মাইনাস 25 ইকুয়াল টু ভাগ 25/30। এটা আসছে 9.33 tan inverse 6 9.33 tan inverse 6 কেলভিন ইনভার্স।
এখানে স্টুডেন্টরা অনেক সময় প্রশ্ন আসে মনে, এটা যদি আমরা ভাগ করি, যদি বৈজ্ঞানিক, যদি তোমাদের নর্মাল সিস্টেমে আসে, যদি তোমরা নর্মালে দেওয়া থাও তাহলে তোমাদের আনসার হবে, আর যদি তোমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে দেওয়া থাকে তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিতে দিলেও আনসার হবে। তুমি যে পদ্ধতি ইউজ করো তোমার অঙ্ক হবে। তো এই হলো আমাদের চট্টগ্রাম বোর্ড 20-এর ছোট গ নম্বর অঙ্কটি। এখন বড় গ নম্বর অঙ্কে বলছে চিত্র 2-এর এই যে এটা হচ্ছে চিত্র 2, চিত্র 2-এর তাপমাত্রা বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বর্ণনা দাও। তোমাদের বর্ণনা দিতে বলছে। এখন আমরা এটা মুছে দিচ্ছি। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা বড় গ নম্বর অঙ্কটি করব। বড় গ নম্বর অঙ্কটি হচ্ছে, বড় গ নম্বর অঙ্কটি হচ্ছে যে এখানে বলছে চিত্র 2-এর তাপমাত্রা বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বর্ণনা দাও। তার মানে তোমাকে আগে যে দেখবো চিত্র 2-এর চিত্র 2-এর কি ঘটনাটা ঘটছে, যে চিত্র 2-এর বাম বাম পাত্রে -5°C 5°C এবং ডান পাত্রে 70°C তাপমাত্রার পানি আছে। এখন এদেরকে মিশ্রিত করা হচ্ছে। মিশ্রিত করার ফলে তাপমাত্রা বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। মিশ্রিত করার ফলে কি ঘটবে আর কি, তাহলে চিত্র 2-এর তাপমাত্রা বনাম সময় লেখচিত্র নিম্নে অঙ্কন করা হল। লেখচিত্র নিম্নে অঙ্কন করা হলো। তোমরা যখন বরফকে পানিতে দিবা তখন বরফের তাপমাত্রা কিন্তু, বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C। অর্থাৎ বরফের তাপমাত্রা তোমরা যদি এরকম আঁকো, যদি এরকম হয়, তাহলে এটা যদি OX হয় আর এটা যদি OY হয়, তোমরা কেমিস্ট্রির 2য় অধ্যায় পড়েছিলে যে বরফের তাপমাত্রা এটা যদি -5°C হয়, -5°C, তার মানে এটা O, এখন O অথবা, আর এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 70°C, বা আমার এখানে যে সর্বোচ্চ তাপমাত্রাটা দেওয়া আছে, অর্থাৎ O থেকে A পর্যন্ত, এটা হচ্ছে A পর্যন্ত 0°C -5°C বরফ তাপমাত্রা গ্রহণ করে তাপের তাপমাত্রা পরিবর্তন করে এ অবস্থানে আসবে। আবার এ অবস্থানে এসে এখানে বরফ গলতে শুরু করবে এবং বরফ গলা শুরু করে বি অবস্থানে আসবে, এ অবস্থানে আসবে। আবার বি থেকে আবার সিতে, অর্থাৎ 70°C যাবে সি। তাহলে এই হবে আমাদের এই দুইটা পাত্র মিশ্রণের ফলে আমার এই ঘটনা ঘটবে। অর্থাৎ ও হতে এ অবস্থানে কি ঘটবে আমি বর্ণনা করছি। ও থেকে এ অবস্থানে, এখানে আমরা দড়ি বরফের বর m কেজি বরফ আছে এখানে। এখন m কেজি বরফ -5°C বা 268 কেলভিন তাপমাত্রা হতে, আমরা জানি সেলসিয়াসকে কেলভিন বানাতে আমরা 273 যোগ করতে হয়, 273 থেকে 5 চলে যাবে, 268 কেলভিন তাপমাত্রা হতে 68 কেলভিন তাপমাত্রার বরফ 0°C বা 273 কেলভিন তাপমাত্রার বরফে পরিণত হতে গৃহীত তাপ, অর্থাৎ তাপ গ্রহণ করবে, গৃহীত তাপ হবে Q1 এটা যদি Q1 হয়, আমরা জানি m হচ্ছে বরফের ভর, এখানে আরো দেওয়া আছে S হচ্ছে, এখানে তোমার
ধরে নিতে হবে যদি mkg বরফ, এখানে তোমরা আরেকটু জিনিস ধরে নিবা যে এটা হচ্ছে mkg বরফ, ধরি বরফের বল mkg এবং বরফের আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ বরফের আপেক্ষিক তাপ যদি S1 হয়, আপেক্ষিক তাপ S1 হয়, তবে -5 ডিগ্রি সেলসিয়াস বা 268 কেলভিন তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রার বরফে পরিণত হতে গৃহীত তাপ Q1 = MS1 273 - 268 কেলভিন, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য এত জুল। এখন এখানে 273 থেকে 268 চলে যাবে কত? 5 MS1 পরিমাণ, S1 জুল পরিমাণ তাপ গ্রহণ করবে এই ওই অবস্থানে। অর্থাৎ ওই অবস্থানে এই বরফটি 5 MS1 জুল পরিমাণ তাপ গ্রহণ করবে। এখন আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা ও থেকে এ অবস্থানে কিরকম তাপ গ্রহণ করবে বা কি ঘটবে তা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এ থেকে বি অবস্থানে, আর তোমরা যদি আমরা বরফের আপেক্ষিক তাপ আমরা জানি, বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100 জুল, অর্থাৎ 10,500 এম জুল পরিমাণ তাপ গ্রহণ করবে। যেহেতু আমরা আপেক্ষিক তাপটা জানি তাই আমরা বসাই দিলাম। S1 হচ্ছে 2100 গুণ 5, 10,500 এম জুল, বা এখানে যেহেতু বরফের আপেক্ষিক তাপ দেওয়া নাই তার মানে আমাদের এটা। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা এবি অবস্থানে বের করব। এ হতে বি অবস্থানে এখানে লিখব যে এ হতে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রার পানিতে পরিণত হতে, অর্থাৎ এক্ষেত্রে বরফ সুপ্ত তাপ গ্রহণ করবে। সুপ্ত তাপ আমি আমার সিকিউ অংশে বলেছিলাম যে তাপ গ্রহণের ফলে তাপমাত্রার পরিবর্তন হবে না, কিন্তু সময়ের পরিবর্তন হবে, কিন্তু এবং অবস্থার পরিবর্তন হবে, তা হচ্ছে সুপ্ত তাপ। তাহলে এ হতে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস = 273 কেলভিন তাপমাত্রার পানিতে পরিণত হতে গৃহীত সুপ্ত তাপ Q2 = mLF। আমরা জানি বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ আমরা এটা জানি 3,36,000 mLF। তাহলে mLF পরিমাণ এত জুল পরিমাণ সুপ্ত তাপ গ্রহণ করবে, অর্থাৎ এ হতে বি অবস্থানে সুপ্ত তাপ গ্রহণ করবে। বরফে কি করবে? সুপ্ত তাপ গ্রহণ করবে। যদি এটার মান আছে, এম এর যদি মান দেওয়া থাকে এবং এলএফ এর যদি মান দেওয়া থাকে, অর্থাৎ 3,36,000, এটা আমাদের মুখস্থ, এবং বরফের ভর যদি দেওয়া থাকে, এই দুইটার মান বসায় দিলে যা হবে এত জুল পরিমাণ তাপ গ্রহণ করবে এ হতে বি অবস্থানে। এখন বি হতে সি অবস্থানে কি হবে আমরা দেখাবো। বি হতে সি অবস্থানে
এখানে যে বি হতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273 কেলভিন তাপমাত্রার পানি 70 ডিগ্রি সেলসিয়াস বা 273 প্লাস 70, তাহলে এটা হবে প্লাস 70, এটা হবে 343, অর্থাৎ 343 কেলভিন তাপমাত্রার পানিতে পরিণত হতে গৃহীত তাপ Q3 ইকুয়াল টু M1, M তো পানির ভর যদি M হয় তাহলে MS, পানির আপেক্ষিক তাপ যদি S2 হয়, পানির ভর যদি M2 হয়, আর থিটা হচ্ছে, এটা হচ্ছে 343 মাইনাস 273, যেহেতু বর কোনোটাই দেওয়া নেই তাই আমরা এমই ধরলাম। এখন 343 থেকে আমরা 273 মাইনাস করব, অর্থাৎ 70 MS2 জুল পরিমাণ তাপ গ্রহণ করবে। অর্থাৎ এই বি হতে সিতে যে 70 MS2 জুল পরিমাণ তাপ গ্রহণ করবে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের এই গ্রাফটুকু তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ চট্টগ্রাম বোর্ড 20-এর যে প্রশ্নটি এসেছিল তোমরা বুঝতে পেরেছো। আসলে একটা কঠিন কিছু না, এটা তোমরা কেমিস্ট্রিতে 2য় অধ্যায়ে পড়েছিলে। 2য় অধ্যায়ে প্রথমে দেওয়া আছে এই অবস্থানটা, এই গ্রাফটা দেওয়া আছে। তোমরা যারা কেমিস্ট্রি ওই অধ্যায়টা ভালো করে পড়েছো তারা আশা করি এই জিনিসটা অতি সহজে বুঝতে পারছো। এখন আমরা পড়ব ময়মনসিংহ বোর্ড 20-এর যে প্রশ্নটি এসেছিল ওইটা নিয়ে আলোচনা করব। আমি এটা মুছে দিচ্ছি। এখন আমরা ময়মনসিংহ বোর্ড 20-এর যে প্রশ্নটি এসেছিল তা আমরা সলিউশন করব। এখানে উদ্দীপকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 250 গ্রাম পানি আছে এবং -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 120 গ্রাম বরফ আছে। এখানে কিছু তথ্য দেওয়া আছে। পানির আপেক্ষিক তাপ 4200 জুল কেজি ইনভার্সন কেলভিন ইনভার্সন, বরফের আপেক্ষিক তাপ 2100 জুল কেজি ইনভার্সন কেলভিন ইনভার্সন, বরফ গলনে আপেক্ষিক সুপ্ত তাপ 336,000 জুল কেজি ইনভার্সন। এখন তোমাকে বলছে ঘ নম্বরে বরফের টুকরোর তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, একটা দিবেই তোমাদের এসএসসি পরীক্ষায় ফিজিক্স প্রশ্নে এই ধরনের একটা প্রশ্ন থাকবেই, যে তোমরা 3 পেতে চাও যারা, তারা এই অংশটুকু যেন শিখো। যে আমরা সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল C/5, F-32/9, K-273.15/5 এই সম্পর্কটা আমরা জানি। এখন এখানে দেওয়া আছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, বরফের দেওয়া আছে বরফের সেলসিয়াস তাপমাত্রা C ইকুয়াল টু -5 ডিগ্রি সেলসিয়াস। এখন ফারেনহাইট স্কেলে তাপমাত্রা F ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি C/5 F-32/9। তাহলে আমরা বের করব F বের করব। তাহলে আমরা F কে আমরা বাম পাশে নিয়ে আসব। প্রথমে চালাকি করে আমরা বাম পাশে নিয়ে আসব 9C বা F-32 9C/5 বা F ইকুয়াল টু 9C/5 প্লাস 32। তাহলে 9C হচ্ছে -5, C হচ্ছে -5/5 প্লাস 32। তাহলে এটা 5 5 কাটা, কিন্তু -9 প্লাস 32, 32 থেকে 9 যাবে 23 ডিগ্রি ফারেনহাইট। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা ছোট গ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ।
এখন আমরা বড় ঘ নম্বর অঙ্কটি করব। বড় ঘ নম্বর অঙ্কটি খুব ভালো করে অঙ্কটি দেখবে। আশা করি তোমরা মনোযোগের সাথে ভিডিওটি দেখবে। এখন আমরা আশা করি তোমরা ছোট ঘ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা বড় ঘ নম্বর অঙ্কটিতে যাব। বড় ঘ নম্বর অঙ্কে বলছে বড় আমরা এটা দুইটা সাইড করে নিচ্ছি। দেওয়া আছে এখানে বরফের তাপমাত্রা দেওয়া আছে, বরফের ভর দেওয়া আছে। বরফের ভর M1 = 120 গ্রাম। তাহলে এটাকে ভাগ করলে আমরা 1000 দ্বারা ভাগ করব, কারণ গ্রামে রাখা যাবে না। এটা হচ্ছে 0.12 কেজি। এটা হচ্ছে 0.12 কেজি। 0.12 কেজি অর্থাৎ বরফের ভর হচ্ছে 0.12 কেজি। পানির ভর হচ্ছে, এখানে পানির ভর দেওয়া, পানির ভর M2 হচ্ছে 250 গ্রাম, অর্থাৎ এটা হচ্ছে 0.25 কেজি। এটা একটু চেক করে নিচ্ছি। 250/1000 এটা হচ্ছে 0.25। তো বরফের তাপমাত্রা θ1 = বরফের তাপমাত্রা হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি আমরা সেলসিয়াসে নেই কেলভিনে যদি নেই আমরা 273 যোগ করব। 273 যোগ করলে 268 কেলভিন হয়। এবং পানির তাপমাত্রা θ2 = পানির তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। 273 যদি আমরা যোগ করি তাহলে কেলভিন হবে, অর্থাৎ 283 কেলভিন হবে। এখন বরফের আপেক্ষিক তাপ S1 = 4200 জুল কেজি ইনভার্সন কেলভিন ইনভার্সন। বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল কেজি ইনভার্সন কেলভিন ইনভার্সন। এখন এটা তো বরফের না, এটা হচ্ছে পানির। বরফেরটা হচ্ছে 2100 জুল কেজি ইনভার্সন কেলভিন ইনভার্সন। পানির আপেক্ষিক তাপ S2 = 4200 জুল কেজি ইনভার্সন কেলভিন ইনভার্সন। 4200 জুল কেজি ইনভার্সন কেলভিন ইনভার্সন। এখন আমরা যে বরফ গলনের সুপ্ত তাপ, বরফ গলনের সুপ্ত তাপ এটাকে LF দ্বারা প্রকাশ করে। LF হচ্ছে 3,36,000 জুল কেজি ইনভার্স 1। এখন বলছে যে বি বস্তুটিকে এ পাত্রে ছেড়ে দিলে, পাত্রে পানিতে ছেড়ে দিলে কি ঘটবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ওই গ্রাফ থেকে আগের যে আমরা গ্রাফটা করলাম বা লেখচিত্রটি করলাম, সেখানে আমরা দেখেছি প্রথমে বরফটা, যে বরফের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে অর্থাৎ মাইনাস থাকে, ওই মাইনাস থাকার আগে সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হবে। ঠিক এখানে হবে যে এই -5 ডিগ্রি সেলসিয়াস বা ওই যে 268 কেলভিন তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রার বরফে পরিণত হতে গৃহীত তাপ এটা হবে Q1 = এখানে হবে M1 S1। যেহেতু তাপমাত্রা বড়টা আগে হবে, ছোটটা পরে হবে, 273 - 268, অর্থাৎ θ2 - θ1। তো তুমি যেহেতু আমরা প্রকাশ করছি, তাহলে আমরা একবার লিখে বুঝিয়ে দিচ্ছি। θ2 - θ1
অর্থাৎ এখন মান বসাও, এম1 হচ্ছে 0.12, S1 হচ্ছে 2100, θ2 হচ্ছে 273 মাইনাস 268। তাহলে এখানে যদি আমরা গুণ দেই 0.12 গুণ 2100 গুণ এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5। এটা যদি আমরা হিসাব করি 0.12 গুণ 2100 গুণ 5, এটা হচ্ছে 1260 জুল, অর্থাৎ 1260 জুল। অর্থাৎ -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হতে 1260 জুল তাপ প্রয়োজন। এরপর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রার পানিতে পরিণত হতে গৃহীত সুপ্ত তাপ, এক্ষেত্রে কিন্তু তাপমাত্রার কোনো চেঞ্জ নাই। যে অবস্থানে দেখবা তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না সেটা মনে রাখবা সুপ্ত তাপ। তাহলে গৃহীত সুপ্ত তাপ হবে Q2 ইকুয়াল টু এম কি, এম হবে বরফ, M1 LF, অর্থাৎ M1 হচ্ছে 0.12, LF হচ্ছে 3,36,000। তাহলে এটা যদি আমরা গুণ দেই 0.12 গুণ 3,36,000, এটা আসছে 40,320 জুল। তাহলে মোট গৃহীত তাপ হচ্ছে, এটাকে যদি আমরা Q3 দেই, Q3 ইকুয়াল টু Q1 প্লাস Q2, তাহলে Q1 কত? Q1 হচ্ছে 1260 প্লাস Q2 হচ্ছে 40,320। তাই এটা যদি আমরা যোগ করি প্লাস 1260 ইকুয়াল টু 41,580 জুল। এখন সে গ্রহণ করলো এগুলা বরফ সম্পূর্ণ বরফ হতে তার এত জুল তাপের প্রয়োজন। এখন দেখব যে পানি এই পরিমাণ তাপ বর্জন করতে পারে কিনা। কারণ আমরা স্বাভাবিক নলেজ, সাধারণ জ্ঞানে আমরা বুঝতে পারি বা এটা তাপমাত্রা বেশি আর এটা তাপমাত্রা কম, তার মানে এই তাপমাত্রা যে আছে অর্থাৎ পানি তাপ বর্জন করবে আর বরফ তাপ গ্রহণ করবে। তো এটা স্বাভাবিক নলেজ, সাধারণ জ্ঞান। এখন আমরা দেখব পানি ওই পরিমাণ তাপ বর্জন করতে পারে কিনা। আমরা এই সাইডে লিখছি যে পানির তাপমাত্রা কত ছিল, 10 ডিগ্রি সেলসিয়াস বা 283 কেলভিন তাপমাত্রার পানি প্রথমে কোথায় যাবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রার পানিতে পরিণত হতে অর্থাৎ সে তাপ বর্জন করবে কোন পর্যন্ত? 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর বরফ তাপ গ্রহণ করবে কোন পর্যন্ত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে চেষ্টা করবে। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রার পানিতে, এটাই হবে মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। কারণ বরফও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায় আর পানিও ওই তাপমাত্রা সর্বোচ্চ বর্জন করবে। অর্থাৎ এই অঙ্কে বর্জন করবে। পানিতে পরিণত হতে বর্জিত তাপ, এটা যদি আমরা Q4 ধরি, Q4 হচ্ছে M2S2, যেহেতু তাপটা বড় 283, এটা যেহেতু আমরা প্রতীক দিয়েছি, তাহলে এটা হবে θ2 মাইনাস ওই 273।
থ্রিটা টু মাইনাস 273। এখন আমরা মান বসাবো। M2 হচ্ছে 0.25, S2 হচ্ছে 4200 গুণ থ্রিটা টু হচ্ছে, আচ্ছা থ্রিটা টু হচ্ছে 283 মাইনাস 273 অর্থাৎ 10। তাহলে এটা যদি আমরা হিসাব করি 0.25 গুণ 4200 গুণ 10, এটা হচ্ছে 10,500 অর্থাৎ 10,500 জুল, যা কি এই Q3 এর চেয়ে ছোট, Q3 এর চেয়ে ছোট। এ থেকে আমরা বলতে পারি যে এই প্রদত্ত ডাটা অর্থাৎ উদ্দীপকের ডাটায় পানি 10,500 জুল পরিমাণ তাপ বর্জন করবে, কিন্তু সম্পূর্ণ বরফ পানি হতে 41,580 জুল তাপমাত্রা লাগবে। তার মানে সম্পূর্ণ বরফ গলে শেষ হতে পারবে না। এখন আমি বের করব যে কতটুকু বরফ গলবে। এটা আমরা মুছে দিচ্ছি। যে আমরা ধরে নেই যে m কেজি বরফ গলবে। আমরা ধরে নিই যে ধরি m কেজি বরফ গলবে। তাহলে মোট ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে, যে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে গৃহীত তাপ সমান বর্জিত তাপ, এখন প্রথমে 1260 হয়েছিল, অর্থাৎ 1260 হবে বর্জিত তাপ, আর দ্বিতীয় বর্জিত তাপ হবে M1 LF এর জায়গা হবে MLF। কারণ আমি নতুন করে ধরে নিয়েছি যে m কেজি বরফ গলেছে, ইকুয়াল টু হবে, সে তো বর্জন করবে এত 10,500 জুল, 10,500, এই হবে আমার অঙ্ক। এখন আমরা মান বসাবো যে MLF ইকুয়াল টু 10,500 মাইনাস 1260, বা MLF হচ্ছে 3,36,000 ইকুয়াল টু 10,500 থেকে 1260 মাইনাস করো, 1260 ইকুয়াল টু হচ্ছে 9,240, বা M ইকুয়াল টু 9,240 বাই 3,36,000। এটা যদি আমরা ভাগ করি 3,36,000 ইকুয়াল টু আসছে 0.0275